আর্জেন্টিনা এমন একটা দল, তাদের বিপক্ষে যারাই খেলতে নামে তারাই বিশ্ব ফুটবলের পরাশক্তি হয়ে ওঠে। এই সূত্র ধরে কেপ ভার্দেকে যদি বলা হয় বিশ্ব ফুটবলের নতুন পরাশক্তি, তাহলে কি মোটেও ভুল বলা হবে? কেন এই কথাটা বললাম জানেন? এমনও কিছু মানুষ আছে, তারা ব্রাজিলের বিপক্ষে যারাই খেলতে নামে তখন তারা ক্যালকুলেটর নিয়ে বসে যান, তারা ক্যালকুলেটর বিদ হয়ে যান এবং ওই প্রতিপক্ষ দলের র্যাঙ্কিং কোথায়, তারা কয়টা ম্যাচ জিতেছে, তাদের বায়োডাটা কী, তাদের হিস্ট্রি কী, সব কিছু খুঁজে দুনিয়াটা একেবারে গরম করে ফেলেন। কিন্তু যখন তাদের বিপক্ষে কোনো দল নামেন তখন তারা আর ছোটো দল থাকেন না, তখন তারা অনেক বড় দল হয়ে যান। সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এরকমটা রয়েছে। তো যারা রয়েছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করা দরকার, কেপ ভার্দে যে ভালো খেলেছে অস্বীকার করার কিছু নাই, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে তারা রাউন্ড অফ 32-তে যে প্রতিপক্ষ হিসেবে তারা গেছে, তারা কি এখন বিশ্ব ফুটবলের আসলেই পরাশক্তি হয়ে গেল কিনা, এইটার একটা প্রশ্ন আপনাদের কাছে থাকলো। আপনাদের কাছে যদি কারোর উত্তর থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন। এই গ্রুপে অর্থাৎ এইচ গ্রুপে যে 4টা দল ছিল, এই 4টা দল নিয়ে যদি এখন এই মুহূর্তে কথা বলা হয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তবে সংক্ষেপে কিছু একটা বলি। একসাথেই দুটো ম্যাচ হয়েছে, স্পেন ভার্সেস উরুগুয়ে এবং সৌদি আরব কেপ ভার্দে। কেপ ভার্দে দুর্দান্ত ফুটবল খেলেছে, কোনো সন্দেহ নাই। প্রথমবারের মতন বিশ্বকাপে এসে তারা মোটামুটি বিশ্বকে তাক লাগিয়ে দিল। একটা ম্যাচ মানে তারা কিভাবে খেলেছে দেখেন, কোনো ম্যাচ না হেরেও পরের রাউন্ডে যাওয়া যায়, এটার একটা নজির স্থাপন করা হলো। কেপ ভার্দের গোলকিপার থেকে নিয়ে শুরু করে সবাই মোটামুটি দুর্দান্তই খেলেছে বলা চলে, তবে ফিনিশিংয়ের জায়গাটায় যদি আরেকটু ভালো তারা করতে পারতো তাহলে তারা এই ম্যাচটা জিততেও পারতো। এই একটা জায়গা। কেপ ভার্দেকে অভিনন্দন না জানানোর কোনো সুযোগ নেই, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাতে হবে। তারা ভালো খেলেছে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে যদি হেরেও যায় তবুও তারা অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য। মার্সেলো বিয়েলসার অধীনে অর্থাৎ উরুগুয়ের কথাটা বলছি, এই লোকটা মানে অনেকেই বলেন, মিডিয়ার থ্রুতে বলেন কিংবা অনেক ফুটবল বোদ্ধাদের মুখে আপনারা এই কথাটা শুনে থাকবেন যে মার্সেলো বিয়েলসা উরুগুয়ের কোচ, তিনি নাকি কোচদের কোচ। তো কোচদের কোচ ঠ্যাং গেছে একটা কবরের ভিতরে। এই লোক এখনও মোটামুটি দাঁড়িয়ে ঠিকঠাক কোচিং করাইতে পারেন না, কিছুক্ষণ পর পর বসে পড়েন। এই জন্যই বললাম ঠ্যাং গেছে একটা কবরের ভিতরে। মানে মাথার ভেতরে কি থাকলে তিনি মানে এলোমেলো ফুটবল খেলান স্পেনের বিপক্ষে। যেমন স্পেন তেমন উরুগুয়ে। স্পেন বল কন্ট্রোল করেছে, এটা স্পেনের স্বভাবগত দিক যে তারা স্বভাবতভাবে সবসময় বল কন্ট্রোলিং নিয়ে খেলে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এলোমেলো ফুটবল খেলবে উরুগুয়ে এবং টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় হয়ে গেল এই উরুগুয়ে। আপনি কি এটা বিশ্বাস করতে পারেন? উরুগুয়ের এই মুহূর্তে একটা এক প্রকার গোল্ডেন জেনারেশন বলা চলে যে মার্সেলো বিয়েলসা পেয়েছেন, কিন্তু সেই দলটাকে নষ্ট করার কারিগর হবেন, এইটাকে আসলেই মেনে নেওয়া যায়? উরুগুয়ের মতন একটা দল পরবর্তী রাউন্ডে যেতে পারলো না, গোল সমীকরণের কারণে তাদেরকে বিদায় নিতে হলো। এই দুঃখটা আসলে কোথায় রাখবেন? মার্সেলো বিয়েলসা থাকবেন না, এটা খুব ভালো করে জানি যে এই স্কোয়াড পাওয়ার পরেও যিনি এই ধরনের রেজাল্ট করেন তাকে এই স্কোয়াড অবশ্যই রাখার যোগ্য না। একজন ব্যক্তির মানে প্রোফাইল যদি ঘাটা হয় তাহলে কতটুকু সফলতা খুঁজে পাওয়া যাবে? ওই আর্জেন্টিনার হয়ে সম্ভবত একবার একটা ভালো সফলতা পেয়েছিলেন, কিন্তু বিশ্বকাপ জেতেন নাই। তো ভালো সফলতা মানে এটা মনে করেন না। তো এই ধরনের একজন কোচকে ফুটবল বোদ্ধারা বলেন কোচদের কোচ। মানে ফাজলামোর একটা লিমিট থাকা দরকার। মানে মানে বলেন, বিশেষণে বিশেষিত করবেন, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে এমন কিছু বলবেন এবং সে বিশ্ব আসরে এসে একটা গোল্ডেন জেনারেশনে একেবারে পুরো মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ করে দেবেন, এটা কি মেনে নেওয়া যায়? যায় না। এনিওয়ে, পুরো মানে দুটো দলের খেলাটা যেমনই হোক না কেন, স্পেন তাদের আভিজাত্য দেখিয়েছে, কিন্তু গোল মিস করার যেই শিল্প তারা দেখিয়েছে, পরবর্তী রাউন্ডে এই ধরনের শিল্প যদি ধারাবাহিকতা ধরে রাখে তাহলে স্পেনেরও খবর আছে। স্পেনও মোটামুটি মুক্তি পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ যেই ধরনের মিস হয়েছে এই ধরনের মিসটা আসলে সত্যিকার অর্থে প্রাপ্য না, বা এটা করা উচিত না। কেপ ভার্দের সাথে কেপ ভার্দে চলে গেল পরবর্তী রাউন্ডে। সৌদি এত জঘন্য ফুটবল খেলবে এটা আসলে আশা করা যায় না। কেন এটা আশা করা যায় না? এই জন্য বললাম যে বড় দলের বিপক্ষে যখন আপনি খেলবেন তখন আপনার ফুটবলের এক ধরনের দিক থাকতে পারে, কিন্তু কেপ ভার্দের সাথে তো অন্ততপক্ষে আপনাদের একটু ফাইট করার কথা ছিল, কিন্তু সেখানে কেপ ভার্দে ফাইট করার সুযোগই দেয় না এক প্রকার, বরং গোলকিপারের কারণে বেঁচে গেছে বলা চলে। কেপ ভার্দেকে অভিনন্দন জানাতে হবে অবশ্যই। তারা যেহেতু কিছু মানে এক শ্রেণীর বিশেষ মানুষের কাছে ফুটবলের পরাশক্তি হয়ে যাবেন, মেসিদের বিপক্ষে খেলবেন, সেহেতু এত বড় একটা পরাশক্তির খেলা কতটা দুর্দান্ত হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম।
আপনারা যদি এই খেলাগুলো দেখে থাকেন তাহলে কে কেমন দেখলেন, কি দেখলেন একটু জানাবেন। অবশ্যই যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নের উত্তরগুলো থাকলেও জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।